তাহলে স্থানীয় সরকার নির্বাচন হলে কার লাভ হবে? লাভ হবে যে নতুন পার্টি করতে চাচ্ছে, যাদের শক্তি কম, তারা হয়তো স্থানীয় নির্বাচনের একটা ফলাফলের মধ্যে দিয়ে তাদের একটা শক্তিমত্তা প্রদর্শন করতে চেষ্টা করবে। জি, শহীদ ভাই, লন্ডন বৈঠকের প্রসঙ্গ ধরেই বলি, যেই নৈকট্যতা তৈরি হয়েছিল ডক্টর ইউনূসের সরকারের সাথে বা ডক্টর ইউনূসের সাথে বিএনপির বা বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যানের, তার একটা প্রতিফলন আমরা দেখেছি নানানভাবে। এখন সেই ঐক্যটাকে বা সেই দূরত্বটাকে বাড়িয়ে দেওয়ার জন্য আবার বিএনপি বিরোধী যে দলগুলো আছে, জামাতে ইসলামী, বিভিন্ন ইসলামী দল, তারপরে আপনার এনসিপি সহ আরও কিছু ছোটোখাটো দল, তারা সবাই এক হয়েছে। আমরা মোটামুটি বুঝতে পারছি যে পোলারাইজেশনটা কীরকম হতে যাচ্ছে নির্বাচনকে সামনে রেখে। কিন্তু এই পোলারাইজেশনের যে প্রতিক্রিয়া আমরা বিএনপির কাছ থেকে শুনছি, তার অর্থ কি এই দাঁড়ায় যে তারা ইসলামের কথা বলে, ধর্মের কথা বলে এক ধরনের উন্মাদনা তৈরি করে তারা নির্বাচনে পরিবেশ নষ্ট করছে, সেই কারণে সংশয় তৈরি হচ্ছে নির্বাচন নিয়ে, সেটি ফেব্রুয়ারিতে না এপ্রিলে না জুনে নাকি আরও পরে, নাকি আদৌ হবে না, নাকি আদৌ হবে? এরকমও হতে পারে। শঙ্কা এবং হতাশা বাড়তে থাকলে মানুষ মনে করবে যে দেশে নির্বাচন হবে কিনা তা নিয়ে কোনো ঠিক ঠিকানা নাই। ইসলামী দলগুলো তো একাট্টা হচ্ছে খুব স্বাভাবিকভাবে। ইসলামী দলগুলো মনে করছে যে তারা আগামী নির্বাচনে তারা যদি একাট্টা থাকে, একটা বাক্স থাকে, তাহলে হয়তো তারা বেশ কিছু আসনে জিততে পারবে। যদিও তাদের ওই যে যেটা রুমিন বললেন যে তাদের তো রেকর্ড বলে না যে জামাত ছাড়া আর কোনো ইসলামী দল জিততে পারবে, এরকম রেকর্ড বলে না। বিচ্ছিন্ন কিছু ইসলামী দলগুলোর আরেকটা হলো যে আপনি যদি বিগত একদম পাকিস্তান থেকে শুরু করেন, তাহলে দেখবেন এই ইসলামী দলগুলো, মানে ইসলামের নামে রাজনীতি করা দল, এভাবে বললে মনে আরেকটু বেটার হয়। ইসলামী দল বললে আবার ইসলামের সাথে একটা সাংঘর্ষিক অবস্থা সৃষ্টি করে। ইসলামের নামে যারা রাজনীতি করে সেই দলগুলো সবসময় অনির্বাচিত সরকারের সময়ে সুবিধাভোগী থাকে, এবং তাদের কাছে অনির্বাচিত সরকার খুব পছন্দের সরকার, কারণ তখন তারা বার্গেন করতে পারে এবং বার্গেন করে অনেক সুবিধা তাদের পক্ষে নিতে পারে। সেই জন্য এই নির্বাচন হোক বা নির্বাচন হয়ে যাক, তাড়াতাড়ি হোক, এইসব ব্যাপারে তাদের উৎসাহ খুব কম থাকে। এটা অতীতেও দেখা গেছে, এখনও দেখা যাচ্ছে। এই কারণে তাদের যে বিশাল সমাবেশ এবং সমাবেশ করে যেসব ঘোষণা আসছে, হঠাৎ করে আনুপাতিক না হলে নির্বাচন করা যাবে না, এরকম একটা বক্তব্য যে আসলো, এটা তো একদম আকাশ থেকে পড়ার মতো। এতদিন তো আপনি ওই শর্তটা আরোপ করেন নাই, এবং আনুপাতিক আপনি যে করবেন সেটা তো অনেক বুঝে শুনে করতে হবে এবং সব দলকে রাজি হতে হবে। তো বিষয়গুলো নিয়ে আলোচনা হচ্ছে এবং আমরা দেখছি আস্তে আস্তে বোঝাপড়াটা ভালোর দিকে যাচ্ছে। আবার বোঝাপড়াটা কিছুটা ভালোর দিকে গিয়েছিল, বাট আমার কাছে মনে হয় যে পিছনের এই যে এদের যে এজেন্ডার পিছনেও হিডেন শক্তি থাকতে পারে। শুধুমাত্র ইসলামী দলগুলো সমাবেশ করছে, এই ধরনের বক্তৃতা দিচ্ছে, এরকমটা আমি মনে করছি না। আমি এত সাদামাটা চোখে দেখতে চাই না। যারা ক্ষমতায় দীর্ঘায়িত করতে চায় তারা হতে পারে, যারা সংস্কারের নামে দেশে একটা অরাজক পরিস্থিতি সৃষ্টি করতে পারে তারা হতে পারে। কেন আপনি হঠাৎ করে আপনি কীভাবে আনুপাতিক করবেন? আনুপাতিক খারাপ বা ভালো এইটা নিয়ে আলাপ আলোচনা হতে পারে, হ্যাঁ, অনেক দেশের জন্য ভালো। তো একটা সময় বলা হয়েছিল যাচ্ছে যখন সেকেন্ড কক্ষটা হবে, উচ্চ কক্ষ, সেখানে আমরা আনুপাতিকটা চালু করে দেখতে পারি যে কেমন করে নারী। আপনি একদিকে এখন এই যে নারী আসন, আপনি 100 নারী আসনে সরাসরি নির্বাচন চাচ্ছেন, আবার আনুপাতিক চাচ্ছেন, কীভাবে হবে তাহলে? আবার আনুপাতিক হলে আনুপাতিক নিয়ে অনেক আলোচনা করা যায়, আমাদের আলোচনা করার দরকার নেই। এটা এখন এই পর্যায়ে করা সম্ভব না। আপনি এটা নিয়ে আরও আলোচনা করতে হতে পারে, এবং এই আলোচনার মধ্যে দিয়ে আপনি যে ফ্যাসিবাদ পুনরুত্থান ঘটবে না এরকম চাচ্ছেন, আপনি শাসক দল ইচ্ছা করলে সব কিছু কন্ট্রোল করতে পারবেন এরকম চাচ্ছেন, তো আনুপাতিক হলে তখন তো শাসক দলের নেতার কাছে সব কিছু। আপনি মার্কার উপরে ভোট হবে, তারপরে 100, 150, 200 যাই পান উনি ঠিক করবেন যে কোনটা পাবেন। তারপর দেখা গেল প্রার্থী ঠিক করতে পারবেন, প্রার্থী ঠিক করতে পারবেন, মানে আপনি আপনার মানে ভোটারদের নিজস্ব যে ক্যান্ডিডেট সেটা আর থাকবে না। তখন ক্যান্ডিডেটটা নির্ধারিত হবে কেন্দ্রীয় পর্যায়ে। তো এটা নিয়ে অনেক আলোচনা আছে। আবার স্থানীয় নির্বাচন আগে চাই। স্থানীয় নির্বাচন নিয়ে তো আমরা অনেক কথা বলেছি। স্থানীয় নির্বাচন সবসময় তারা আগে করেছে যাদের কোনো দল ছিল না। এটা জেনারেল আইয়ুব খান করেছে, জেনারেল জিয়াও করেছেন, জেনারেল এরশাদও করেছেন। 3 জনের কোনো দল ছিল না, এবং তারা সেনাবাহিনী থেকে এসে ক্ষমতায় দায়িত্ব নিয়েছিলেন বা ক্ষমতা দখল করেছেন। আপনি যাই বলেন, দায়িত্ব নেওয়ার পর তাদের যেহেতু দল ছিল না, তারা স্থানীয় নির্বাচন করে তাদের শক্তি বৃদ্ধি করেছেন, তারপরে তারা রাজনীতির ময়দানে এসেছেন। তো এই কারণে স্থানীয় নির্বাচন আগে করা নিয়ে তো অবশ্যই বিএনপি এখন একটা পপুলার ভোটে নির্বাচিত দল। 91-এ কিন্তু পপুলার ভোটে এসে নির্বাচন করে বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী হয়েছিলেন। তখন যে ওই যে তকমা দিবেন, ক্যান্টনমেন্টে জন্ম নেওয়া দল, ওইটাও কিংস পার্টি ছিল, ওইটা তো আপনি এখন দিতে পারছেন না। তো এখন আপনি আসেন স্থানীয়, তাহলে স্থানীয়
সরকার নির্বাচন হলে কার লাভ হবে? লাভ হবে যে নতুন পার্টি করতে চাচ্ছে, যাদের শক্তি কম, তারা হয়তো স্থানীয় নির্বাচনের একটা ফলাফলের মধ্যে দিয়ে তাদের একটা শক্তিমত্তা প্রদর্শন করতে চেষ্টা করবেন। এর মাঝখানে কিন্তু একটা নতুন জিনিস আসছে, সেটাও আলোচনা হচ্ছে, ইলেকট্রাল কলেজ বোধহয় আসছে, যে স্থানীয় নির্বাচন করে আপনি মানে পুরাই যে 60 বছর 70 বছর আমরা যে বেসিক ডেমোক্রেসির বিরুদ্ধে আন্দোলন করে এক ব্যক্তি এক ভোটের ভিত্তিতে পার্লামেন্ট নির্বাচনে গেলাম এবং এটা আদায় করলাম, এই যে একটা সামরিক সরকার IOBIR সরকারের কাছ থেকে, সেইটাই এখন আপনি আবার নিয়ে যাচ্ছেন সেই 80,000 বেসিক ডেমোক্রেসি, এবং তার মাধ্যমে আবার আপনার প্রেসিডেন্ট নির্বাচন করতে হবে। তা আপনি এখন এখন যে সব বিষয় নিয়ে আলোচনা হচ্ছে, দাবি হচ্ছে, এবং ঐকমত্য কমিশন যে বিষয়গুলো তুলে ধরতেছেন, এগুলো তো এখন এই মুহূর্তে আমার মনে হয় না এগুলোকে সলভ করা যাবে, এটা সলভ করার জায়গায় নেই। সুতরাং যতটুকু আপনি সলভ করতে পেরেছেন, যেমন 70 অনুচ্ছেদের ব্যাপারে একমত হয়েছেন, আপনি প্রেসিডেন্টের এই প্রধানমন্ত্রীর যে মেয়াদ সেটার ব্যাপারে একমত হয়েছেন, আপনি আরও কিছু বিষয় আছে যেগুলো নিয়ে আপনি একমত হতে পারেন, সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করে ঐকমত্য হওয়ার পরে দেশে একটা নির্বাচন হচ্ছে একটা সমাধান, এবং নির্বাচনটা হলো পৃথিবীর সবার জন্য সমাধান। কেন পৃথিবীর গণতান্ত্রিক রাষ্ট্রগুলো এবং আমাদের যারা বন্ধু দেশ আছে বা আমাদের সাথে যাদের সহযোগী রাষ্ট্রগুলো আছে, এবং এই যে IMF-এর কথা হলো, IMF, ওয়ার্ল্ড ব্যাংক, ইউরোপিয়ান ইউনিয়ন, জাইকা বা যে কোনো আপনি ধরেন যারা পার্টনার, আমাদের ডেভেলপমেন্ট পার্টনার যাদেরকে বলি, তাদের কিন্তু একটা শর্ত হচ্ছে দেশে একটা নির্বাচিত সরকার থাকতে হবে, এবং ইউনূস সাহেব তো নির্বাচিত সরকার নয়, এটা একটা অনির্বাচিত সরকার, এবং একটা অভ্যুত্থানের পরবর্তীকালে এরকম একটা সরকার গঠনের প্রয়োজন থেকে সরকারটা গঠিত হয়েছে। সুতরাং এখন আমাদেরকে অবশ্যই লন্ডন বৈঠকে যদি এরকম আলোচনা, যদিও অনেক ইফ বাট আছে, শর্ত আছে, এইসব স্টেটমেন্ট দিয়ে তো খুব একটা মানে মনে হয় না যে এই স্টেটমেন্টটা একেবারে কনক্লুসিভ স্টেটমেন্ট না, যৌথ ঘোষণা যেটা দেওয়া হয়েছে। তারপরেও কিন্তু বিএনপি মনে করেছে আচ্ছা ঠিক আছে, ডিসেম্বরের জায়গায় ফেব্রুয়ারিতে নির্বাচন, তাহলে ওটা তো ছাড় দেওয়া। বিএনপি তো প্রথমে ডিসেম্বরের মধ্যেই নির্বাচন চেয়েছিল, এবং তাদের নেতা তারেক জিয়াও সেটাই বলেছিলেন। ইনূস সাহেব তো তার সাথে দেখা করলেন, এবং তারপরে এই ফেব্রুয়ারির প্রথমার্ধে মানে রমজানের আগে একটা নির্বাচনের টাইম নিয়ে একটা কথা হলো, এটা বাজারে আসলো, এবং মানুষ কিন্তু স্বস্তি পেয়েছিল। এবং ওই দিক দিয়ে আপনি বিবেচনা করেন যে লন্ডনের তারেক জিয়া যদি ইনূস সাহেবের সাথে দেখা নাও করতে পারতেন, কেন দেখা করবেন? ওটা না হলে ইনূস সাহেবের যে লন্ডন সফর, এটার কি অবস্থা হতো? এটা তো বড় একটা প্রশ্নবোধক চিহ্নিত হতো, কারণ উনি ওখানে প্রধানমন্ত্রীর সাথে দেখা করতে পারলেন না। উনি যে কারণে গেলেন সেই কারণটা অত গুরুত্বপূর্ণ কারণ ছিল না, এবং যে জিনিসটা নিলেন সার্টিফিকেটটা, সেটাও তো কেমন সার্টিফিকেট, সফরের যেটুকু সুফল সেটা পুরাটাই হলো লন্ডনের তারেক জিয়ার সাথে বৈঠক, এটাই হলো ওই সফরের মূল জিনিস। তো এখন ফিরে আসার পরে নিশ্চয়ই উনি ওনার উপদেষ্টা পরিষদ, এবং আমরা তো এখন ভাইস চেয়ারম্যানের নেতৃত্বে এটা দেখছি, তাই না, যে আলোচনা হচ্ছে, কিন্তু উনি এটা চেয়ারপারসন তো উনি, সুতরাং দায়িত্ব তো ফাইনালি উনাকেই নিতে হবে। কমিশনের চেয়ারপারসন হিসেবে না, তিনি প্রধান উপদেষ্টা হিসেবে, প্রধান উপদেষ্টা এবং ঐকমত্য কমিশনেরও কিছু খোলাসা করে জাতিকে বলেন নাই। না, খোলাসা তো কখনোই বলেননি, খোলাসা হচ্ছে না, খোলাসা হবে না হয়তো, সেই জন্য বললাম নির্বাচন কি আদৌ হবে, এরকম প্রশ্ন হয়তো কদিন পরে মানুষ করা শুরু করবে। বাট বাংলাদেশের জন্য একটা নির্বাচন, এবং ভালো নির্বাচন, যেটা থ্রেশহোল্ড আছে 90%, 95% পর্যন্ত যেতে পারেন, 100% হবে না, সেরকম একটা ভালো নির্বাচন জনগণ যখন ফিল করবে যে তারা যাকে ভোট দিতে চেয়েছিল, যাদেরকে তারা ভোট দিয়েছে, সেই প্রার্থী বিজয় পেয়েছেন, এবং তাদের ভোটটা ঠিকভাবে কাউন্ট করা হয়েছে। শহীদ ভাই, লন্ডন সফরের আগে বিএনপির সাথে সরকারের একরকম কি বলবো উত্তেজনাকর পরিস্থিতি বা বিরোধপূর্ণ পরিস্থিতি তৈরি হতে যাচ্ছিল বলে অনেকেরই আশঙ্কা ছিল। লন্ডন সফরের পরে সেটি স্তিমিত হয়ে গেছে, এবং বিএনপিও স্বস্তিতে, মানুষ স্বস্তিতে, নির্বাচনের ব্যাপারে আশাবাদ তৈরি হয়েছে। কিন্তু এর যেহেতু ফলো আপ হচ্ছে না, সুফল আমরা দেখছি না, উল্টো পরিস্থিতি এমন হচ্ছে, তাতে করে মনে হচ্ছে যে সেই প্রত্যাশাটি আস্তে আস্তে বিলীন হয়ে যাচ্ছে। তার মানে এখানে কি কৌশলে ডক্টর ইউনূস জিতে গেলেন? না, আপনি যদি ওইভাবে আলোচনা করতে চান, এটা আরও একটু সময় অপেক্ষা করতে হবে। হ্যাঁ, অবশ্যই এটা মানে লন্ডন বৈঠকে যদি কারো লাভ হয়ে থাকে, মানে ওইভাবে যদি হিসাব করেন, চুলচেরা বিশ্লেষণ করলে, অবশ্যই ডক্টর ইউনূস লাভবান হয়েছেন। কারণ আমি একটু আগেই তো বললাম যে লন্ডন সফরটাই পুরোপুরি পানি হয়ে যেত, মানে পানির মতো হয়ে যেত, যদি তারেক জিয়া বা তারেক রহমান সাহেব যদি ডক্টর ইউনূসের সাথে দেখা নাও করতে পারতেন। এবং ওই সমঝোতা বৈঠক বা যৌথ বিবৃতি না হলে পরে
ডিসেম্বরের নির্বাচনের দাবিতে বিএনপির যে শক্ত কঠোর বিএনপির অবস্থান তো শক্ত ছিল, কঠোর অবস্থান তাতে করে যেতে সরকারই পারতো। তো বেকায়দায় পড়তো। হ্যাঁ, অবশ্যই বেকারে পড়তো, সেটা তো সেদিক একটু- থেকে ডক্টর ইউনূস লাভবান অবশ্যই হলেন না? লাভবান হয়েছেন, সেটাই আমি বলছি যে তিনি লাভবান ওটাকে হয়েছেন। ডাই ডাউন করলেন, আবার এদিকে লাভবান হয়েছেন। বাট দেখেন, রাজনৈতিক যখন আলাপ আলোচনা বা রাজনৈতিক সংগ্রাম, তো এটা উপরে উঠে আবার নিচে নামে, উপরে উঠে আবার নিচে নামে। এটা মনে করার কোনো কারণ নেই যে ডক্টর ইউনূসের সাথে বৈঠকের পরে বিএনপি আপাত ইয়েতে মেনে নিয়েছে, ঠিক আছে, আমরা যদি ডিসেম্বরের পরিবর্তে ফেব্রুয়ারিতে নির্বাচন পাই, ঠিক আছে, ওয়েল অ্যান্ড গুড। কিন্তু এখন যে সমস্ত বাধা সৃষ্টি করা হচ্ছে এবং এগুলো যদি খোলাসা না হয়, এগুলোর ব্যাপারে যদি আমরা ঐক্যমত্যে পৌঁছতে না পারি, সরকার তাহলে বলে তো- আমরা করছি না, বিভিন্ন দল করছে। ও না, সেটা বললেই তো হবে না। ওই জন্য বললাম তো, হিডেন কারা আছে, বিভিন্ন দল করছে, বিভিন্ন দলের কি শক্তি আছে, তাদের কে চিনে, তাদের বোর্ড কতটা আছে, নতুন দল কি আছে, তাদের রেজিস্ট্রেশনই পায়নি। আপনি যদি ওই ধরনের কথা বলেন, প্রত্যেকটা দল নিয়ে কথা বলা যাবে, এবং আরও 150টা না 60টা দল নাকি নিবন্ধনের জন্য দরকার করছে। এবং প্রথম আলোতে অনেক সুন্দর সুন্দর নিউজ ছাপা হয়েছে, তার মধ্যে একটা দল আছে বর এবং বধূ পার্টি, একটা মানে তাদের কি শোয়ার ঘরে পার্টির অফিস, একটা বিছানা আছে, তাই না? তো এই দল অমুক দল করলো, তমুক দল করলো, এটা তো বলে লাভ নেই। আমাদেরকে জনসমর্থন কাদের আছে, এবং জনসমর্থন নিয়ে খুব মজা যে আপনি এখন মনেই করেন না যে আগের নির্বাচনের জনসমর্থন কোনো সমর্থন। আপনার মনে হচ্ছে যে 24-এর গণ অভ্যুত্থানের পরে একটা দল তো নাই, পলাতক বলতে পারেন, বা এখন নিশ্চুপ হয়ে গেছে, আর বিএনপির যা ভোট ছিল ওটাও নাকি নাই, এরকম নাই হয়ে গেছে। তো এরকম ভাবার তো কোনো কারণ নাই। আপনাকে তো এই যে কোন দলের জনপ্রিয়তা কি, এটা ভোট একটা জিনিস আছে, আরেকটা আছে যে সেই দলগুলো যখন অর্গানাইজেশনাল মিটিংস করে, জনসভা করলো, একটা মিছিল করলো, তখন সেই মিছিলের মধ্যে, জনসভার মধ্যে পার্টিসিপেশন কত, সেটা দিয়ে তো বোঝা যায়। এখন ইসলামী দলগুলোর যে পার্টিসিপেশন, তার চেয়ে অনেক বড় সমাবেশ কিন্তু বিএনপি করতে পারে এবং অলরেডি করেছেও।